আচ্ছা, লাস্ট ক্লাসে হচ্ছে আমরা মেনু ক্রিয়েশন আর হচ্ছে পোস্ট ক্রিয়েট করাটা দেখেছি, আর পেজ ক্রিয়েট করা মনে হয় আমরা আগেই দেখেছি। তো এখন কথা হচ্ছে আমরা পোস্ট ক্রিয়েট করেছি, পেজ ক্রিয়েট করেছি, এখন আমাদের সেটিংস এর কিছু বিষয় আছে। তো সেটিংস এর বিষয় হচ্ছে আমি প্রথমে হচ্ছে সেটিংস এ যাচ্ছি। সেটিংস এর এই যে প্রথমে হচ্ছে জেনারেল অপশন। জেনারেল অপশন থেকে হচ্ছে এখান থেকে আমরা সাইটের টাইটেল, ট্যাগলাইন এগুলো আমরা যদি চেঞ্জ করতে চাই, বা প্রথমে যখন হচ্ছে আমরা আমরা সাইটটা ইনস্টল করি ওই অবস্থায় কিন্তু আমরা আমাদের সাইটের টাইটেল এবং ট্যাগলাইন এগুলো আমরা ওখানে দিয়ে দিতে পারি। বাট আবার অনেক সময় কি আমরা ওই সময় ওখানে নাও দেই, এরকমও হয় দেই না, কিন্তু পরে যখন আমরা দিতে চাই তখন আমরা তো আর ওয়ার্ডপ্রেসে ইনস্টল করব না, তখন আমরা তাহলে এটা কিভাবে দিব? তখন এই এই জিনিসগুলো চেঞ্জ করার জন্য বা এইগুলো অ্যাড করার জন্য আপনাকে হচ্ছে এই সেটিংস অপশনটায় আসতে হবে। সেটিংসে এসে এখানে যে জেনারেল অপশন, এখান থেকে আপনি সাইটের টাইটেলটা আপনি দিতে পারবেন। আপনার যে সাইটের আপনার যে টাইটেলটা থাকবে সেটা আপনি দিবেন। অনেক সময় হয় না যে বায়ার কিন্তু আপনার যখন বায়ারের সঙ্গে কাজ করবেন, ক্লায়েন্টের সঙ্গে কাজ করবেন, তখন কিন্তু আপনার ক্লায়েন্টের ওয়ার্ডপ্রেস ইনস্টল করে দেওয়া লাগতে নাও পারে, হ্যাঁ? কারণ সে আপনাকে ছোটখাটো কোনো কাজ দিল বা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে সে আপনাকে দিল, তো তখন আপনার যখন যখন চেঞ্জ করতে হবে সাইটের টাইটেল বা ট্যাগলাইন, এখানে শুধু সাইটের টাইটেল ট্যাগলাইন, এখানে আরো অনেকগুলি অপশন আছে, এই বিষয়গুলো যখন আপনাকে চেঞ্জ করতে হবে তখন কিন্তু আপনাকে এই জায়গাটাতে এসে এটা চেঞ্জ করতে হবে। তো সাইট টাইটেলটা হচ্ছে এখানে ধরেন এখানে আমার নামটা দেওয়া আছে, এটা হয়তো আমি অন্য ক্লাসে চেঞ্জ করেছিলাম, আপনাদের সামনে আরেকবার চেঞ্জ করি। এখানে আমি আমার লাস্ট নেমটা দিয়ে দিই। তারপরে হচ্ছে ট্যাগলাইন। ট্যাগলাইন কোনটাকে বলা হয়? ট্যাগলাইনটা হচ্ছে অনেক সাইটের হচ্ছে কি বিভিন্ন স্লোগান থাকে, তো সেই স্লোগানটাই হচ্ছে মেইনলি ট্যাগলাইন। এই ট্যাগলাইন এখানে হচ্ছে আমি একটা ট্যাগলাইন দিয়েছি। তো এগুলা হচ্ছে মেইনলি আপনি যখন ক্লায়েন্টের সঙ্গে কাজ করবেন সে আপনাকে প্রোভাইড করবে তার সাইটের কি ট্যাগলাইন হবে না হবে। তো সে যেটা বলবে সেটা আপনি জাস্ট এখানে বসিয়ে দিবেন। এরপরে হচ্ছে ডিফল্ট ভাবে ওয়ার্ডপ্রেসের যে ইউআরএলটা থাকে, মানে আপনার ওয়েবসাইটের যে ইউআরএলটা সেইটাই এই জায়গাগুলোতে বসাতে হয়, সাইট ইউআরএল। তো ডিফল্ট ভাবে এটা নিয়ে নেয়, যদি বাই চান্স যদি না থাকে তাহলে সেটা, বা যদি কোনো কিছু চেঞ্জ হয় সেটা আপনারা এখানে সাইটের যে ইউআরএলটা তো আমরা বুঝি, এই যে অ্যাড্রেস বারে যেটা দেখা যায়, যে লিঙ্কটা আমরা দেখতে পাই, সেই আপনার সাইটের যে লিঙ্কটা সেইটাকে হচ্ছে ইউআরএল বলা হয়, সেইটা আমরা এই দুইটা বক্সে দিয়ে দিব। এরপরে আছে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন ইমেইল অ্যাড্রেস। আচ্ছা, এইখানে ইমেইল অ্যাড্রেসটা কিন্তু আপনার ক্লায়েন্টের, আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন হচ্ছে এখানে আপনি ক্লায়েন্টের ইমেইল অ্যাড্রেসটা দিবেন, যেই মেইলে হচ্ছে কি আপনার ওয়েবসাইট সম্পর্কিত সমস্ত নোটিফিকেশন গুলো আপনি পেতে চাচ্ছেন। যেই আপনার একজন মানুষের তো অনেকগুলো ইমেইল থাকতে পারে, তো আপনি যেই মেইলটাই আপনার ওয়েবসাইটের বিভিন্ন নোটিফিকেশন ওয়েবসাইট থেকে যায়, তো সেই নোটিফিকেশন গুলো আপনি যে ইমেইলে পেতে ম্যাডাম, চাচ্ছেন। আপনার কথা বোঝা যাচ্ছে না ম্যাডাম, আপনার কথা বুঝতে যাচ্ছে সবারই কি এই সমস্যা হচ্ছে? না ম্যাম, আচ্ছা, তাহলে যদি কারো সমস্যা, শুনতে তো শুনতে পাচ্ছি না। ঠিক আছে, যদি কেউ শুনতে আরো যদি শুনতে অসুবিধা হয় তাহলে তার নেটওয়ার্ক সমস্যা অথবা তার ডিভাইস প্রবলেম, দুইটার একটা। তো অসুবিধা নাই, ক্লাস রেকর্ডিং হচ্ছে, আপনি ক্লাসের রেকর্ডিংটা তাহলে দেখে শুনে নিবেন বা দেখে নিবেন আপনার, কারণ যেহেতু আমরা অনলাইনে ক্লাস করছি তো নেটওয়ার্ক প্রবলেম হতেই পারে, কিছু করার নাই। এরপর হচ্ছে আহ মেম্বারশিপটা হচ্ছে অনেক সময় কি ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করার বিষয় থাকে অনেক ওয়েবসাইটের ক্ষেত্রে, এটা হচ্ছে সেইগুলোর ক্ষেত্রে প্রয়োজন পড়তে পারে যে এখানে যে কেউ এসে রেজিস্ট্রেশন করতে পারবে কিনা সেই বিষয়টা, এটা আপনি তখন অন করে দিতে পারবেন। এরপরে হচ্ছে নিউ ইউজার ডিফল্ট রোল। এই যে এখানে ধরেন কেউ এসে রেজিস্ট্রেশন করলো,
থাকে না, বিভিন্ন ওয়েবসাইটে সাইন আপ করতে হয়। তো এরকম আপনি ধরেন একটা ওয়েবসাইট ক্রিয়েট করেন, আপনার এখানে এসে একজন রেজিস্ট্রেশন করলো বা সাইন আপ করলো। তো রেজিস্ট্রেশন করার পর সে কি আপনার ওয়েবসাইটের কি হিসেবে রোল প্লে করবে, সে রেজিস্ট্রেশন কর, দেখেন এখানে কতগুলি অপশন দেওয়া আছে। সে কি রেজিস্ট্রেশন করার সাথে সাথে সে এখানে অ্যাডমিন হয়ে যাবে? দেখেন অ্যাডমিনিস্ট্রেটর আছে, অ্যাডমিন হয়ে যাবে? কখনোই না, তাই না? তাহলে আমরা কখনো এখানে কিন্তু অ্যাডমিনিস্ট্রেটর সিলেক্ট করব না। বা এখানে একজন আপনার রেজিস্টার করলো, সে কি এডিটর হয়ে যাবে, অথর হয়ে যাবে? এডিটর হচ্ছে কি, যে আপনার ওয়েবসাইট অ্যাডমিনিস্ট্রেটরের পরেই যে আছে, অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছে কি সকল ক্ষমতার অধিকারী, আর এডিটর হচ্ছে আপনার অ্যাডমিনের পরেই তার অবস্থান। সে আহ, মোটামুটি সবকিছুই সে মানে এডিটিং এর যে বিষয়টা থাকে একটা ওয়েবসাইটের, এডিটর সেই কাজগুলো করতে পারে। তারপরে হচ্ছে অথর। অথর হচ্ছে কি, সে হচ্ছে লেখালেখির কাজটা করবে। লেখালেখির কাজ কোনগুলো? যেমন এই ওয়েবসাইটে আমি আগের ক্লাসে দেখেছিলাম পোস্ট করা, পোস্ট কি লিখতে হয়, তারপরে হচ্ছে কি পোস্টের কমেন্টস এর রিপ্লাই দিতে হয়, এই কাজগুলো কি করতে পারবে? অথর করতে পারবে। তো একজন ইউজার এখানে জাস্ট একটা রেজিস্ট্রেশন করার সাথে সাথে কি সে এই রোলগুলো পেয়ে যাবে? কখনোই কিন্তু না। এগুলো হচ্ছে আমরা যাকে অ্যাসাইন করব, একমাত্র সেই ইউজার মানে সেই এখানে এই রোলগুলো প্লে করতে পারবে। আদারওয়াইজ এখানে যদি আমরা কাউকে এরকম রেজিস্ট্রেশন করলো বা সাইন আপ করলো, তাহলে সে এখানে কি হিসেবে রোল প্লে করবে? সে এখানে হচ্ছে আমরা তাকে হয় সাবস্ক্রাইবার দিব, আর না হলে কন্ট্রিবিউটার দিব। কিন্তু কন্ট্রিবিউটারটা সব সময়ের জন্য না, কন্ট্রিবিউটার হচ্ছে স্পেশাল কয়েকটা ওয়েবসাইটের জন্য, সেটা আমি বলছি। আর নর্মাল অবস্থায় এটা আমরা সাবস্ক্রাইবারই সিলেক্ট করে দিব। এবার বলতেছি হচ্ছে কন্ট্রিবিউটার কখন দিব। কন্ট্রিবিউটার হচ্ছে আমরা যখন বিভিন্ন ওয়েবসাইট কি বলে যে বিভিন্ন আপনার হচ্ছে ডোনেশন টাইপের ওয়েবসাইট থাকে, হ্যাঁ, যেখানে ডোনেট করা যায় যে ওয়েবসাইট গুলার মাধ্যমে, বা হচ্ছে আহ, জাকাত পেমেন্ট জাকাত দেয় না অনেক ওয়েবসাইটে, কিন্তু জাকাত কালেক্ট করে, এরকম মানে ডোনেট করা যায়, হ্যাঁ। সেই ওয়েবসাইট গুলো, যে ওয়েবসাইট গুলো হচ্ছে এই টাইপের, যেখান থেকে যারা ডোনেশন কালেক্ট করে বা জাকাত কালেক্ট করে, তো সেই ওয়েবসাইট গুলোর ইউজ মানে যারা এখানে ওয়েবসাইট গুলোতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, তাদেরকে আমরা হচ্ছে কন্ট্রিবিউটর বলে থাকি। তো তাদের ক্ষেত্রে আপনারা হচ্ছে কন্ট্রিবিউটরটা সিলেক্ট করবেন, সেই ধরনের ওয়েবসাইট যদি কখনো তৈরি করেন সেক্ষেত্রে। আদারওয়াইজ হচ্ছে সাবস্ক্রাইবারটাই দিবেন। এরপরে আছে হচ্ছে সাইট ল্যাঙ্গুয়েজ। এখানে হচ্ছে সাইট, আমি একটু আগেই বললাম যে সাইটের ল্যাঙ্গুয়েজ কিন্তু এখানে আপনি সব ধরনের ভাষা পাবেন। তো আপনি যখন বাইরের দেশের ক্লায়েন্টের সাথে কাজ করবেন, তখন নর্মালি হয় কি, ওরা যখন ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে, তো ওদের ড্যাশবোর্ডটা ওরা ওদের ল্যাঙ্গুয়েজে করে রাখে। সেটা হচ্ছে যদি আপনি এখন জাপানিজ বা চাইনিজ কারো মানে আপনার ভাষার বাইরে অন্য যে কোনো ভাষার যদি লোক হয়, সে কিন্তু অনেক সময় কি তার ভাষাতে ড্যাশবোর্ডটা সেই ল্যাঙ্গুয়েজ করে রাখে। তো সেই ল্যাঙ্গুয়েজ এইখানে যদি অন্য অন্য ভাষায় লেখা থাকে, তাহলে সেই ভাষাগুলো কি আমরা বুঝতে পারবো? বুঝতে পারবো না কিন্তু। এই লেখাগুলো যদি অন্য ভাষায় থাকে, আমরা তো যদি লেখা বুঝতে না পারি, আমরা কি কাজও করতে পারবো না। তো তখন কিন্তু আমাদের ল্যাঙ্গুয়েজ পরিবর্তন করার প্রয়োজন পড়বে। তো আমরা নর্মালি হচ্ছে এই ইংলিশেই কাজ করে কমফোর্ট ফিল করি, কারণ এখানে যদি আমরা, এখানে বাংলাটাও আছে, বাট বাংলাও যদি দেই, দেন সেভ দেই, এখানে হচ্ছে সবকিছু বাংলা হয়ে যাবে। আমি আপনাদের দেখাচ্ছি। ইভেন অনেকগুলি আছে না আরবি, উর্দু, এই লেখাগুলো কিন্তু আবার কি ডান সাইড থেকে শুরু হয় না? এগুলোতেও যদি থাকে, তাহলে দেখবেন আপনার এই যে ব্ল্যাক যে ড্যাশবোর্ডের যে অপশন গুলো, এগুলোও দেখবেন যে ডান পাশ থেকে চলে আসে। আপনারা একটু বাসায় ট্রাই করে দেখবেন। তো এরপরে হচ্ছে টাইম জোন। টাইম জোন হচ্ছে এখানে বাংলাদেশের যে টাইম জোন সেটাই সিলেক্ট করা আছে। এটা এখানে আমি আগে অন্য কোনো ব্যাচে হয়তো দেখিয়েছি। তো UTC+6 আপনারা আপনারা এটা আপনাদের টাইম জোনটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আর যখন ক্লায়েন্টের কাজ করবেন, তার কান্ট্রি টাইম জোনটা এখানে আপনি সিলেক্ট করে দিবেন। তারপরে হচ্ছে ডেট ফরম্যাট, আপনি এখানে আপনার ওয়েবসাইটের ডেট গুলো আপনি কোন ফরম্যাটে দেখতে চান, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। সেম ভাবে টাইমের ফরম্যাটটা এখান থেকে দেখতে পারবেন।
চেঞ্জ করতে পারবেন যেই ফরম্যাটটা আপনার চয়েস হয়। এরপরে হচ্ছে উইক স্টার্ট। তো উইক স্টার্ট হচ্ছে নর্মালি বাইরের কান্ট্রিতে হচ্ছে মানডে থেকে স্টার্ট হয়, আর বাংলাদেশে দেখা যায় হচ্ছে স্যাটারডে বা হচ্ছে সানডেতে স্টার্ট হয়। তো আমি স্যাটারডে দিয়ে দিচ্ছি। আর এরকম চেঞ্জ করার পর আপনি হচ্ছে এখানে সেভ চেঞ্জেস দিয়ে দিবেন। দেখেন আমরা হচ্ছে ল্যাঙ্গুয়েজটা বাংলা করছি না, সেভ দিলে এখানে সবকিছু কিন্তু বাংলাতে চলে আসবে। একটু অপেক্ষা করি। এই যে দেখেন এখানে সবকিছু কিন্তু এখন বাংলাতে শো করতেছে। তো এইগুলা কি দেখতে ভালো লাগতেছে? এই যে মন্তব্য সমূহ, পাতা সমূহ, মিডিয়া, এগুলো কিন্তু মানে এই যে পেজেস ছিল সেটা এখন পাতা সমূহ হয়ে গেছে। তো এগুলোতে কিন্তু ভালো লাগতেছে না, বা আমরা এগুলোতে স্টিলি কাজ করার জন্য কমফোর্ট ফিল করি না। তো এখানে এই যে ভিতরের এই লেখাগুলো দেখেন সব বাংলাতে চলে আসছে। তো এই হচ্ছে বিষয়। তো আমরা এখান থেকে ল্যাঙ্গুয়েজ যেটা ছিল সেটা করে দিই। ম্যাম এটা দেখতে তো নোকিয়া 1110 মডেল তো লাগতেছে এখন। হ্যাঁ, এখন আমি আবার সেভ দেই। এই যে এখন আবার আগের মতো হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে কি আমাদের সেটিংস এর জেনারেল অপশনটা ছিল। এরপর রাইটিংস এর মধ্যে আপাতত না, এখানে লাগবে না, রাইটিংস এর মধ্যে চেঞ্জ করার কিছু নাই। আচ্ছা, রিডিং অপশনে যাই এবার। রিডিং এর মধ্যে হচ্ছে আপনারা প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে এই যে ইওর হোম পেজ ডিসপ্লে। এটা কিন্তু এই প্রথম অবস্থায় এইরকম থাকবে, হ্যাঁ, ইওর লেটেস্ট পোস্ট। তো ইওর হোম পেজ ডিসপ্লে মানে হচ্ছে আমরা এখানে কয়েকটা পেজ ক্রিয়েট করেছি না। তো একটা সাইট যখন আমি আগেও বলেছি, হয়তো আপনাদের সাথে ডিসকাস করেছি, যে যখন আমরা একটা সাইট যখন লোড হয় বা একটা সাইট যখন আমরা যে একটা লিঙ্ক, ওই সাইটের লিঙ্কে ক্লিক করে আমরা যখন যাই, ওই লিঙ্কে যাই, তাহলে ওই যেই পেজটা ফার্স্ট ওপেন হয় ওইটা কিন্তু ওই সাইটের হোম পেজ। যে কোনো ধরেন এই এই সাইটটা যদি আমি এই যে ভিজিট করি, আলাদা ট্যাবে ওপেন করা দরকার ছিল। তো এটাকে এই যে এই সাইটটাকে আমি ভিজিট করলাম, এখন যে পেজটা ওপেন হয়েছে এটা কিন্তু হোম পেজে। যে দেখেন হোমে ক্লিক করি, দেখেন তো হোমে ক্লিক করলে এই পেজটাই আসছে কিন্তু। তার মানে হচ্ছে এইটা হচ্ছে এই সাইটের হোম পেজ। তো আপনি এভাবে আপনি যে কোনো ওয়েবসাইটে যখন আপনি যাবেন সেই ওয়েবসাইটের ইউআরএল এ ক্লিক করে, তো এট ফার্স্ট যে পেজটা ওপেন হয় সেটা হচ্ছে ওই পেজের হোম পেজ। তো এখানে সেই কথাটাই বলতেছে, এখানে সেই কথাটাই বলতেছে ইওর হোম পেজ ডিসপ্লে, মানে হোম পেজ ডিসপ্লেতে আপনার কি ডিসপ্লে হবে। তো এখানে ডিফল্ট ভাবে ইওর লেটেস্ট পোস্ট সিলেক্ট করা থাকে। কারণটা আমি কারণটা হচ্ছে ওয়ার্ডপ্রেসটা আগে হচ্ছে আপনাদের ব্লগ ওয়েবসাইট তৈরি করার জন্য আসলে মেক করা হয়েছিল, বাট পরবর্তীতে এটাকে আপডেট করে এখন ওয়ার্ডপ্রেস দ্বারা সব ধরনের ওয়েবসাইটই তৈরি করা যায়। তো ওই মানে পুরানো ভার্সনের ইয়ার জন্য ওইটাই প্রথমে এটা ডিফল্ট ভাবে সেট হয়ে যায় যে ইওর লেটেস্ট পোস্ট। মানে ব্লগ ওয়েবসাইটে কি থাকে, ব্লগ ওয়েবসাইট গুলোতে গেলে তো মূলত যেগুলো লেটেস্ট পোস্ট সেই পোস্ট গুলোই কিন্তু শো করবে। তো আমরা হচ্ছে হোম, এটা তো আমাদের হচ্ছে ব্লগ ওয়েবসাইট না। তো নরমালি আমরা যে কোনো ওয়েবসাইটের ক্ষেত্রে কি করব, ইওর হোম পেজ ডিসপ্লে এখান থেকে এই স্ট্যাটিক পেজ এইটা সিলেক্ট করে দিব। এইটা সিলেক্ট করে দেওয়ার পর তখন আমার এই যে হোম পেজ এবং পোস্ট পেজ এই অপশনগুলো আমার অন হয়ে যাবে। এখানে দেখেন এই যে হোম পেজ, এই হোম পেজের মধ্যে আমি যে পেজটা সিলেক্ট করে দিব সেইটাই কিন্তু আমার হোম পেজ আকারে কাজ করবে। সেটা আমার হোম পেজ আকারে কাজ করবে বলতে কি বোঝাচ্ছি, মানে হচ্ছে আমার ওই ওয়েবসাইটটা যখনই কেউ ভিজিট করবে তখন সেই পেজটাই প্রথম তার সামনে ওপেন হবে। এখানে কিন্তু হোমটা আমি হয়তো আগে সিলেক্ট করে দিয়েছি, এখানে কিন্তু হোমটা সিলেক্ট করা। আমি হোম সিলেক্ট না করে আপনাদেরকে এমনিও আমি দেখালাম ভিজিট করে যে হোম পেজটাই ওপেন হয়েছে। আমি এখানে হোম পেজটা সিলেক্ট না করে আমি এখানে ধরেন এই কন্টাক্ট পেজ এইটা সিলেক্ট করে দিচ্ছি। এটা সিলেক্ট করে আমি সেভ দিয়ে দিচ্ছি। এখন আমি আমার সাইটটা একটু ভিজিট করি।
দেখেন এই সাইটটা আমি ভিজিট করলাম, একটু আগে কি দেখেছি, একটু আগে যখন আমার সাইট ভিজিট করেছি তখন কিন্তু আমার হোম পেজটা শো করেছিল, বাট এখন আমি যখন ভিজিট করতেছি এখন কিন্তু কন্টাক্ট পেজটা শো করতেছে। এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে এই যে অপশনটা, এই অপশন, এই যে হোম পেজ আকারে আমি কন্টাক্টকে রেখেছি। এখানে আমি বলেছি যে হোম, যখন আমার সাইটটা কেউ ভিজিট করবে, আমার যে পেজটা ওপেন হবে বা যে পেজটা শো করবে সেটা হচ্ছে কন্টাক্ট পেজ, এই কন্টাক্ট নামের পেজটা, সেটা বলে দিয়েছি। সে কারণে এই সাইটটা যখনই আমি ভিজিট করেছি তখনই কিন্তু আমার কন্টাক্ট পেজটা ওখানে ওপেন হয়েছে। তো এটার নিয়ম হচ্ছে, আমি আগেও বললাম যে হোম পেজের মধ্যে আমরা সবসময় যে পেজটা আমার হোম হবে, কারণ হোম পেজটা আমরা সেভাবেই ডিজাইন করব। তো এখানে আমরা সবসময় হোম পেজ আকারে হোমকেই রাখবো। এরপরে আছে হচ্ছে পোস্ট পেজ। আপনারা আগের দিন হয়তো কেউ একজন জিজ্ঞেস করেছিলেন যে আমরা যে পোস্ট গুলো করব, তো পোস্ট গুলো কোন পেজের মধ্যে শো করবে। এই যে পোস্ট গুলো কোন পেজের মধ্যে শো করবে সেইটাও এখান থেকে বলে দিতে হবে। আপনি যে পেজটাকে এখান থেকে সিলেক্ট করে দিবেন, আপনি যে পেজটাকে বলে দিবেন যে আমার পোস্ট গুলো ওই পেজের মধ্যে গিয়ে শো হবে। এখানে নর্মালি হচ্ছে কি পোস্ট পেজের জন্য একটা পেজ আলাদাভাবে ক্রিয়েট করা হয়, সেই পেজটার নাম দেওয়া হয় হচ্ছে ব্লগ বা আর্টিকেল, এই টাইপের নাম দেওয়া হয়। বাট আপনি ধরেন এখানে ব্লগটাই সিলেক্ট করা আছে, মানে আমি সিলেক্ট হয়তো আগে করেছিলাম। সাপোজ আমি মনে করেন আমার পোস্ট গুলো আমি হচ্ছে এই অ্যাবাউট পেজের মধ্যে শো করাবো, তো আমি এখানে পোস্ট পেজ আকারে অ্যাবাউট কে সিলেক্ট করে দিচ্ছি এবং সেভ দিয়ে দিচ্ছি। এখন আমার সাইটটা আমি আরেকবার ভিজিট করি এবং রিলোড দেই। দেখেন একটু আগে আমি কি হোম পেজ আকারে আবার আমি হোম কে সিলেক্ট করেছি, এখন কিন্তু পেজ চেঞ্জ হয়ে গেছে। আমি রিলোড দেওয়ার সাথে সাথে আমার হোম পেজটাই ওপেন হলো। এবং এখন যদি আমি এই যে অ্যাবাউটটা এখানে হচ্ছে আমার এখানে দেওয়া আছে, আমি যদি অ্যাবাউটে ক্লিক করি, অ্যাবাউটে ক্লিক করলে দেখেন আমার পোস্ট গুলো শো করতেছে, পোস্ট গুলো শো করতেছে। কারণ কি, আমি অ্যাবাউটটাকে আমার পোস্ট পেজ আকারে রেখেছি, অন্য কোনো পেজের মধ্যে গেলে কিন্তু পোস্ট শো করছে না। দেখেন আমি এখন ব্লগে ক্লিক করি, দেখেন কোনো পোস্ট নাই। এখন আবার হচ্ছে আমি অ্যাবাউট না লিখে আমি যদি কন্ট্যাক্টে ইয়া করি, পোস্ট পেজ আকারে কন্ট্যাক্ট কে রাখি, কন্ট্যাক্ট কে না, আমি এখানে ব্লগ কে রাখি, ব্লগ ছিল ব্লগ কে রাখি, ব্লগ সিলেক্ট করলাম, সেভ দিলাম। আমরা কিন্তু একটু আগে দেখছি যে ব্লগ পেজটা কি ব্ল্যাঙ্ক আছে, তাই না? এই যে সেটা সেরকম ওপেন আছে, এই যে ব্লগ পেজটা কিন্তু ব্ল্যাঙ্ক আছে, কিন্তু একটু আগে আমি আবার কি পোস্ট পেজ আকারে ব্লগটাকে সিলেক্ট করছি এবং এটাকে সেভ দিয়ে দেই, সেভ দিয়ে দিলাম। এখন আমি একটু এটাকে রিলোড দেই, দেখেন তো এই যে ব্লগ পেজের মধ্যে কিন্তু আমার পোস্ট গুলো চলে আসছে। তাহলে আপনাকেই কিন্তু সবকিছু আপনি সিলেক্ট করবেন যে আপনার পোস্ট পেজ আকারে কোনটা থাকবে, হোম পেজ আকারে কোন পেজ সিলেক্ট হবে। তো এটা হচ্ছে বোঝার সুবিধার্থে, কারণ আপনার ভিজিটর বা তারা, আপনি যদি এখন একটা ভিন্ন টাইপের কোন এক পোস্ট পেজের ভিন্ন কোন একটা নাম দিলেন আর সেখানে আপনার পোস্ট গুলো আপনি শো করালেন, নর্মালি যে কোনো ইউজার কিন্তু বুঝবে না যে ওইখানে গিয়ে আপনার পোস্ট আছে। বাট আমরা যদি দেখি যে এখানে একটা ব্লগ নামের মেনুতে একটা ব্লগ নামের অপশন আছে, আমি বুঝে যাবো যে এইখানেই তাহলে পোস্ট গুলো আছে। বা আমি যদি দেখি যে আর্টিকেল নামে কোনো অপশন আছে আমার মেনুতে, তাহলে আমি বুঝে যাব যে এই পেজটার মধ্যেই হচ্ছে আর্টিকেল পাবলিশ করছে। তো এই কারণে হচ্ছে এই রিলেটেড নামগুলো দিতে হবে। আপনি শুধু পোস্ট পেজের নাম পোস্টই দিলেন তাও হতে পারে। পোস্ট পেজের নাম যদি আপনি পোস্ট পেজই রাখেন তাহলে তো আরো সুবিধা, মানুষ তো এমনিও বুঝতে পারবে। আর নর্মালিও ইন জেনারেল মানুষ এখন বুঝতেই পারে যে ব্লগ বলতে পোস্ট পেজকেই বোঝায় এবং আর্টিকেল বলতেও সেটাই পোস্ট পেজকেই বোঝায়। তো যে এরকম যে কোনো ধরনের নাম হতে পারে। এরপরে হচ্ছে ব্লগ পেজ শো এট মধ্যে, আপনার ওই পেজটার মধ্যে প্রথম অবস্থায় একবারে কতগুলো পোস্ট শো করবে। একটা পেজের মধ্যে তো আর অনেক পোস্ট শো করানো যায় না। তো একটা পেজের মধ্যে মানে একবারে একবারে হচ্ছে 10টা পেজ পোস্ট শো করবে, সেটা এখানে ডিফল্ট ভাবে 10 আছে, আপনি কমাতে বা বাড়াতে পারবেন এখান থেকে। তো এখানে তো আসলে অত পোস্ট আমাদের নাই, সে কারণে যে কয়টা আছে সেই কয়টা কিন্তু এখানে শো করতেছে, এই যে দেখেন।
এখানে মনে হয় তিনটা পোস্ট আছে, তিনটা পোস্ট এখানে শো করতেছে। এরপরে হচ্ছে ফর ইচ পোস্ট ইন এ ফিড ইনক্লুড। আচ্ছা, আপনার পোস্ট গুলো কি আকারে শো করবে, এখানে একটু পোস্ট গুলোর দিকে খেয়াল করেন, দেখেন ফুল টেক্সট কি শো করছে না, কিন্তু এই পোস্ট গুলোর যত এখানে কি করছে, কন্টিনিউ রিডিং এরকম একটা বাটন অ্যাড হয়ে গেছে, যেটাতে ক্লিক করলে পুরো যে টেক্সট গুলো ছিল সেইটা শো করতেছে। তো এরকম যদি করেন তাহলে হচ্ছে স্ক্রিপ্টটা দিবেন। আর যদি আপনি চান যে না, প্রথম অবস্থা থেকে সবসময় ফুল টেক্সটটাই শো করবে, তাহলে ফুল টেক্সট দিবেন। তো নর্মালি ফুল টেক্সট ছবি টবি দিয়ে কিন্তু অনেক বড় দেখায়। তো যে হচ্ছে পড়তে চাবে সে ওটাতে ক্লিক করে পুরোটা পড়ে নিবে। তো এই কারণে হচ্ছে এটা রাখা বেটার। আপনি যেটা ইচ্ছা সেটাই রাখতে পারেন। এরপরে আছে হচ্ছে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি। তো এই অপশনটা আমরা অন করব না। হ্যাঁ, এই অপশনটা আমরা অন করব না, এটা এরকমই থাকবে। এখন প্রশ্ন হতে পারে তাহলে অন যখন করবই না বা এটার যখন কোনো কাজ নাই, তাহলে এটা কেন দিয়েছে? এটা দিয়েছে, এটার কারণ হচ্ছে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি মানে হচ্ছে আপনার ওয়েবসাইটটা সার্চ ইঞ্জিনে ভিজিবল কিনা। হ্যাঁ, তো এই অপশনটা যদি আপনি অন করেন তাহলে সার্চ ইঞ্জিনে আপনার ওয়েবসাইটটা ভিজিবল হবে না, সার্চ ইঞ্জিনে আপনার ওয়েবসাইটটা খুঁজে পাওয়া যাবে না। যে কারণে হচ্ছে আমরা এই অপশনটা অন করব না। তাহলে এই অপশনটা কেন দিয়েছে, কখন অন করব? কখন অন করব, যখন হচ্ছে আমাদের ওয়েবসাইটটা আন্ডার কনস্ট্রাকশন থাকবে বা ইনকমপ্লিট অবস্থায় থাকবে, বা ওখানে যখন এডিটিং এর কাজ চলবে, এই রকম যখন কোনো অবস্থা থাকবে তখন আমরা এটা অন করে রাখবো। কারণ কি, তখন আমরা চাইবো না যে এটা আমাদের সার্চ ইঞ্জিনে ভিজিবল হোক, সার্চ ইঞ্জিনে আমাদের ওয়েবসাইটটা খুঁজে পাওয়া যায়। কারণ তখন ইনকমপ্লিট অবস্থায় থাকলে কি হয়, ইনকমপ্লিট অবস্থায় সার্চ ইঞ্জিন বিভিন্ন ইরর খুঁজে পায় ওখানে। তাছাড়া হচ্ছে যদি কোনো ভিজিটর এসেও পড়ে, নর্মালি আসে না, ইনকমপ্লিট ওয়েবসাইট গুলোতে আসে না, তারপর সে আসলেও কি দেখবে, এটা হচ্ছে ইনকমপ্লিট অবস্থায় আছে। তো যে কারণে এটা হচ্ছে আমরা যদি এটা অন করে রাখি তাহলে আর এটা ভিজিবল হবে না। তো এটা হচ্ছে আমরা ইনকমপ্লিট অবস্থায় একমাত্র এটা অন করব, আদারওয়াইজ আমরা এটা অন করব না। তো এই যে চেঞ্জ গুলো করলাম, আপনারাও এই চেঞ্জ গুলো করবেন। আহ, এই যে হোম পেজ আকারে কোন পেজটাকে আপনারা চেঞ্জ, কয়েকটা পেজ ক্রিয়েট করবেন, করে আপনারা একটু চেঞ্জ করে করে দেখবেন। হোম পেজ আকারে পেজ সিলেক্ট করবেন, ব্লগ পেজ আকারে, পোস্ট পেজ আকারে সিলেক্ট করবেন, করে এগুলি আপনারা চেঞ্জ করে করে দেখবেন এবং সেভ করবেন। সেভ না করলে কিন্তু চেঞ্জ হবে না। এরপর হচ্ছে ডিসকাশন, এরপর আর তেমন সেটিংস এর আর তেমন কোনো অপশন নেই এখানে, এখন কাজ নেই, এগুলা পরবর্তীতে লাগবে। আচ্ছা, পারমালিঙ্ক একটু যাই। পারমালিঙ্কে হচ্ছে সবসময় পোস্ট নেমটা ডিফল্ট ভাবে এটা ডিফল্ট ভাবে থাকে না। হ্যাঁ, এখান থেকে আপনারা পোস্ট নেমটা সিলেক্ট করবেন। এটা হচ্ছে আপনার পোস্টের যে লিঙ্ক গুলা থাকে, যখন আপনি দেখেন ওয়েবসাইটে গেলে, এই যে ধরেন এই এই পোস্টের উপর যদি, এটা তো পোস্ট পেজ, আচ্ছা হ্যাঁ, এই এটা তো আমরা ওপেন করছি। এখানে একটু আপনার লিঙ্কটা খেয়াল করেন, দেখেন তো এই যে পোস্টের লিঙ্কটাতে কিন্তু পোস্টের যে টাইটেল আছে সেইটা কিন্তু শো করতেছে। এইটার কারণ হচ্ছে এই যে পারমালিঙ্কে পোস্ট নেম দেওয়া আছে। তো ওই যে আপনার পোস্টের মানে আপনার এই ইউআরএল গুলা কেমন হবে, কোন টাইপের হবে, ডেট, আপনি ওই পারমালিঙ্কের মধ্যে ডেট আর নেম শো করাতে চাচ্ছেন, তাহলে সেটা শো করবে। যদি আপনি এরকম আপনি কখন এটা কোন মান্থে করছেন, সেই মান্থের নেম এবং পোস্টের নেম সেটা শো করবে, তাহলে সেভাবে আপনার লিঙ্কটা তৈরি হবে। এরকম কয়েকটা অপশন আছে। তো আমরা পোস্ট নেমটা দিব, কারণ এটাতে হচ্ছে কি, এটা এসইও তেও অনেক সুবিধা হয়। আপাতত এইটুকু জেনে রাখলেই হবে। তো এই কারণে এটা হচ্ছে আমরা পোস্ট নেমটা সিলেক্ট করে রাখবো। এরপরে হচ্ছে প্রাইভেসি। এখানে জাস্ট প্রাইভেসি পলিসি পেজটা সিলেক্ট করে দিতে হয়। তো
এটা হচ্ছে ডিফল্ট ভাবে প্রাইভেসি পলিসি একটা পেজ। যে কোনো একটা যখন একটা ওয়েবসাইট তৈরি করবেন তো সেখানে টার্মস এন্ড কন্ডিশন বা প্রাইভেসি পলিসি এই ধরনের পেজ রাখতে হয়, বা এই ধরনের পেজে কি থাকে, এই ধরনের পেজের মধ্যে হচ্ছে আপনার ওয়েবসাইটের যে রুলস রেগুলেশন আছে বা যে টার্মস এন্ড কন্ডিশন আছে বা যে প্রাইভেসি পলিসি আছে সেই আহ, কথাগুলো জাস্ট ওই পেজের মধ্যে রাখতে হয়। ধরেন আপনার এখানে যারা অ্যাকাউন্ট করলো তাদের ইনফরমেশন গুলো আপনার ওয়েবসাইটে সিকিউরিট কিনা, বা এগুলো আপনারা অন্য কারোর সাথে শেয়ার করবেন কিনা, করবেন কি করবেন না, মানে এই বিষয়গুলো যাবতীয় আপনার ওয়েবসাইটের যত রুলস আছে, যে কন্ডিশন গুলো আছে সেগুলো আপনারা ওই পেজের মধ্যে রাখবেন, এবং সেই পেজটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে প্রাইভেসি পলিসির মধ্যে। সেই পেজটাকে এখানে সিলেক্ট করে দিতে হবে, সেম যেরকম আমরা হচ্ছে ব্লগ পেজ, হোম পেজকে সিলেক্ট করেছি, সেম সেটা সিলেক্ট করে দিয়ে এটা আপনারা সেভ করলেই হয়ে যাচ্ছে। তো এই ছিল হচ্ছে সেটিংস এর অপশন গুলো। এরপরে হচ্ছে আমরা দেখবো হচ্ছে ইউজার ক্রিয়েট করা। হ্যাঁ, আমি যে একটু আগে বললাম যে এখানে আমরা অথর ক্রিয়েট করতে পারবো, এডিটর ক্রিয়েট করতে পারবো একটা ওয়েবসাইট। আমরা তো নর্মালি এখন তৈরি করতেছি, বা আপনি ধরেন আপনাকে যখন আপনার ক্লায়েন্ট কাজ দিল, তো আপনার ওয়েবসাইটে হচ্ছে কি একটা ওয়েবসাইট মেনটেন করার জন্য কিন্তু আপনার অনেকগুলো ইউজারের প্রয়োজন পড়বে বা অনেককে প্রয়োজন পড়বে। হ্যাঁ, যখন অনেক কাজ তৈরি হয়ে যায়, সব দিকে তো সবাই সময় দিতে পারে না, বা অ্যাডমিনের পক্ষে সব সাইট দেখা পসিবল হয়ে ওঠে না। তখন কি করতে হয়, মানে বিভিন্ন ইউজার ক্রিয়েট করতে হয়। যেমন হচ্ছে আমরা ফেসবুকে একটা পেজে কিন্তু অনেকে কি মডারেটর থাকে, এডিটর থাকে, সেম ভাবে এইখানেও আপনি ওই আপনার ওয়েবসাইট কন্ট্রোল করার জন্য এরকম ইউজার ক্রিয়েট করতে পারবেন। তো আমি যদি অল ইউজারে যাই, তাহলে এখানে কয়জন ইউজার আছে সেটা আমি দেখতে পাবো। এখানে হচ্ছে আমি দেখতে, এখানে শো করতেছে এখানে দুজন ইউজার আছে। একজন হচ্ছে অ্যাডমিন, আরেকজন হচ্ছে তার ইউজার নেম হচ্ছে নাজমুস, এবং সে তার যে রোলটা আছে সে হচ্ছে এডিটর হিসেবে এখানে রোল প্লে করতেছে। তো এই ইউজারটা আমি তৈরি করে অন্য একটা ব্যাচে দেখিয়েছিলাম। তো আপনাদের এরকম একটা ইউজার আমি ক্রিয়েট করি। তো ইউজার ক্রিয়েট করার জন্য সেম ভাবে আপনাকে হচ্ছে এই যে অ্যাড নিউ এই অপশনটায় যেতে হবে। এইখানে কি করতে হবে, এখানে আপনার ইউজার নেম দিতে হবে। তো আমি ধরেন এখানে একটা নাম দিয়ে দিলাম, এই যে আমি একটা ইউজার নেম দিচ্ছি হচ্ছে আফিয়া, এবং একটা ইমেল অ্যাড্রেস আমি এখানে এই ইমেলটা দিয়ে দিচ্ছি, এবং এখানে একটা ফার্স্ট নেম দিতে হবে, মানে আপনি যে যাকে ইউজার তৈরি করতেছেন তার ফার্স্ট নেম এবং লাস্ট নেম আপনি এখানে দিয়ে দিবেন। ধরেন আমি দিচ্ছি হচ্ছে আফিয়া আফরিন, আমি একটা ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিলাম। তার যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে সেই ওয়েবসাইটের লিঙ্কটা আপনি এখানে দিয়ে দিতে পারেন, মানে আপনি যে ইউজারটা ক্রিয়েট করছেন তার যদি পার্সোনাল কোনো ওয়েবসাইট থাকে সেটা দিতে পারেন। এটা হচ্ছে অপশনাল, না থাকলে না দিবেন, বা থাকলেও যে দিতে হবে এমন কোনো কথা নেই। এরপরে হচ্ছে পাসওয়ার্ড। পাসওয়ার্ডটা হচ্ছে এখানে কিন্তু ডিফল্ট ভাবে একটা পাসওয়ার্ড তৈরি হয়ে আছে, তো এই পাসওয়ার্ডটা আপনি চাইলে দিতে পারেন, বা নতুন পাসওয়ার্ড আপনি হচ্ছে তৈরি করবেন। তো সেজন্য হচ্ছে আপনি এখানে যেটা আছে এটা আমি রিমুভ করে দিয়ে আমি একটা পাসওয়ার্ড দিলাম 789 এটা ভেরি উইক, এই জন্য আপনি যে উইক পাসওয়ার্ড দিবেন বা ইউজ করবেন সেটা আপনি এখানে কনফার্ম করে দিবেন। এরপরে হচ্ছে সেন্ড ইউজার নোটিফিকেশন। আপনি যে এই যে যাকে আমি ইউজার ক্রিয়েট করলাম, এখানে আমি তো এখানে অ্যাকচুয়ালি আমার মেইল দিয়েছি, বাট এখানে তার মেইলটা দিতে হবে। তার মেইলটা দেওয়ার পরে কি হবে, এই যে এই ওয়েবসাইট থেকে তার কাছে একটা নোটিফিকেশন চলে যাবে তার মেইলে যে আপনি হচ্ছে এই ওয়েবসাইটের একজন ইউজার, এবং সে এই একজন ইউজার যে হবে তো সে এখানে কি রোল প্লে করবে এইখান থেকে সেই রোলটা সিলেক্ট করে দিতে হবে। আহ, আমরা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর এই রোলটা অন্য কাউকে দিব না। হ্যাঁ,
কারণ কি, তাহলে সে এবং আপনি কিন্তু সমান হয়ে গেলেন। সেও চাইলে কিন্তু আপনাকে এই ওয়েবসাইট থেকে তখন বের করে দিতে পারবে। তো আমরা অ্যাডমিন রোলটা কাউকে দিব না, আমাদের কাজের জন্য আর যেটা দরকার আমরা সেটা দিব। সাপোজ আমি এখানে হচ্ছে অথর দিলাম, যে সে আমার এই ওয়েবসাইটে এসে সে আমার পোস্টগুলো করবে, পোস্টের কমেন্টগুলো করবে, এই কাজটুকু আমি তাকে দিলাম, লেখালেখির কাজ করবে সে। তো এরপরে হচ্ছে এখানে অ্যাড ইউজার, এখানে ক্লিক করলে আমার ইউজারটা অ্যাড হয়ে যাচ্ছে। ইউজার কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। এখন আহ, এখানে আমি যে পাসওয়ার্ডটা দিয়েছি এই পাসওয়ার্ড ইউজ করলে আহ, কিন্তু সে এরকম একটা ড্যাশবোর্ড পাবে, বাট তার ড্যাশবোর্ডে কিন্তু এত অপশন থাকবে না। তার ড্যাশবোর্ডের মধ্যে অনলি হচ্ছে আপনার পোস্ট করার জন্য যে অপশনগুলোর প্রয়োজন সেই অপশনগুলোই তার ড্যাশবোর্ডে শো করবে এই ওয়েবসাইটে। আর এটা যে ক্রিয়েট হয়েছে সেটা আমরা কোথায় গেলে দেখতে পাবো? এই অল ইউজার। এবং এটা এখন আসে নাই, এটা হচ্ছে আমি একটু ইয়ে করি, রিফ্রেশ করি। এটা কেন আসলো না আবার? অ্যাড তো হওয়ার কথা। এখানে কোন একটা হয়তো বা ঝামেলা হয়েছে। দেখি ইউজ ইমেল আইডিটা চেঞ্জ করে দেখি। হ্যাঁ, হয়তো বা এই যে ইমেল অ্যাড্রেসটা চেঞ্জ করেছে, এখন ওই যে দুইটাতে একই ইমেল ছিল তো এই কারণে হচ্ছে নিচ্ছিল না। এখন কিন্তু এই যে দেখেন শো করতেছে। এবং তার কোনো ইনফরমেশন যদি হচ্ছে আপনি আহ, এখান থেকে চেঞ্জ করতে চান, এই যে এডিটে আপনি গেলে আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে আপনি চাইলে তার একটা ইমেজ এখানে সেট করে দিতে পারেন। এই যে আচ্ছা, এখানে কিন্তু পরবর্তীতে নতুন আরেক মানে ওই পাস আমি যেটা দিয়েছিলাম ওইটা কিন্তু রিমুভ হয়ে যে ডিফল্ট ভাবে একটা পাসওয়ার্ড ক্রিয়েট হয়েছিল সেটা নিয়ে নিয়েছে। এটা যদি এখন সেভ করি আমরা, মানে তার ড্যাশবোর্ডটা কেমন সেটা মানে এই পাসওয়ার্ড মনে রাখা পসিবল না। তো আপনারা এই কারণে হচ্ছে যে কোনো একটা সহজ পাসওয়ার্ড ইউজ করবেন, এবং এরকম কি হবে, তার এরকম একটা আইডি তৈরি হয়ে যাবে, মানে একটা ইউজার এখানে ক্রিয়েট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন কি করে ইউজার ক্রিয়েট করতে হয় এবং সেটিংস এর বিষয়গুলোও বুঝতে পেরেছেন। এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে সে আমাকে সেটা জানাতে পারে। আজকের ক্লাস রিলেটেড যদি কারো কোনো প্রশ্ন থাকে বা কোথাও যদি কারো বুঝতে অসুবিধা হয় সে সেটা বলতে পারে।